আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য আজকে এই ভিডিও করা। তা হচ্ছিল ব্যাংকিং সেক্টর নিয়ে, বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ নিয়ে যে সমসাময়িক যে সমালোচনা এই বিষয়বস্তু নিয়ে আমি কিছু ধারণা আপনাদেরকে দিব। আশা করি আপনারা পুরো ভিডিওটি ধৈর্য সহকারে শুনবেন। ভিডিওটি সম্পূর্ণ শুনলে হয়তো বুঝতে পারবেন যে বর্তমান দেশের এই পরিস্থিতিতে গভর্নর কতটুকু গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ না। যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যে বর্তমান গভর্নর, সেই গভর্নরকে নবনিযুক্ত যে গভর্নর, সেই গভর্নরকে নিয়ে এবং পূর্বে যে গভর্নরগুলোকে নিয়োগ দেওয়া হয়েছিল তাদেরকে নিয়ে কিছু কথা। সাম্প্রতিক যে গভর্নরকে নিয়োগ দেওয়া হয়েছে সেই গভর্নরের শিক্ষাগত যোগ্যতা এবং তার জীবনের ক্যারিয়ার নিয়ে আসলে অনেক আলোচনা হচ্ছে। আপনারা জানেন গভর্নর একটি গুরুত্বপূর্ণ পদ, যেখানে দেশের অর্থনৈতিক চাবিকাঠিকে নিয়ন্ত্রণ করে। সেই গভর্নর আমরা একটা বড় পদ বলে জানি এবং আমরা মনে করি যে এই গভর্নর উপরে ডিপেন্ড করে বাংলাদেশের অর্থনৈতিক ডেভেলপের বিষয়গুলো, যেহেতু এর সাথে জড়িত আছে আন্তর্জাতিক অনেক লেনদেনের বিষয়। যাই হোক, আমরা অনেক প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি এবং ফেসবুকে আমরা বিভিন্নভাবে যে প্রপাগান্ডাগুলো দেখতে পাচ্ছি, তার মধ্যে একটা বিষয় হচ্ছিল গভর্নরের শিক্ষাগত যোগ্যতা। দক্ষিণ এশিয়ার যত গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে সেই গভর্নরের মধ্যে আমাদের বাংলাদেশের যে বর্তমান যে গভর্নর তার অবস্থান, তার শিক্ষাগত যোগ্যতা এবং আসলে কি তিনি এদেশ এই গভর্নর হিসেবে পারফেক্ট কিনা সে বিষয় নিয়ে অনেকেই অনেক মন্তব্য করেছে। তার মধ্যে বিশেষ করে অপোজিট রাজনৈতিক দল যারা আছে তারা বেশিরভাগই, বিশেষ করে জামাত ইসলাম এবং এনসিপি পুরো বিরোধিতা করেছেন। করতেই পারে, স্বাভাবিক, তাদের জ্ঞান যা আসে ছিল তাই বলছে। আমার কিছু দিক থেকে বা আমার পারসেপশন থেকে আমি কিছু কথা বলবো। সেটা হচ্ছিল বাংলাদেশের সমসাময়িক অর্থনৈতিক অবস্থা এবং পূর্বে যে অর্থনৈতিক অবস্থা ছিল সেই অবস্থাতে এই গভর্নরের কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটাই দেখার বিষয়। বাংলাদেশে 2008-এর পর থেকে, বিশেষ করে যেটা বলা বাহুল্য, ফ্যাসিস্ট সরকারের আমল থেকে যে গভর্নরগুলো নিয়োগ দেওয়া হয়েছিল তাদের যে কর্মকাণ্ড তা আসলে সম্পূর্ণই লুটতরাজের একটি অধ্যায়। তারা বাংলাদেশের যে ইন্ডাস্ট্রিয়াল যে রেভলিউশন, যে অর্থনৈতিক চাকার যে মূল চালিকা শক্তি ছিল যে আমাদের গার্মেন্টস সেক্টর, সেই গার্মেন্টস সেক্টরকে সম্পূর্ণভাবে ধ্বংস করা এবং বাংলাদেশের অর্থ পাচারের যে একটা মহোৎসব, সেই মহোৎসব হয়ে উঠেছিল বাংলাদেশ ব্যাংককে, যাতে সরাসরি সম্পর্কিত ছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে ডেপুটি গভর্নর, তাদের সহযোগিতা, বিশেষ করে অর্থ লুট, অর্থ পাচার এবং কোটি কয়েক কোম্পানিকে সুবিধা দেওয়ার একটি মহোৎসব, যেখানে হাজার হাজার কোটি বলে কি ভুল হবে, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে বাংলাদেশ থেকে ব্যাংকের একটি মাধ্যমেই, পরিচালক কমিটির মাধ্যমেই, যেটা সরাসরি সহযোগিতা করছে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তার সহযোগিতা। সেখানে অনেক শিক্ষিত লোক ছিলেন, ডক্টরেট ছিলেন, বিশেষ করে আতিকুর রহমান, যারা ছিলেন আর কি, যারা পূর্বের গভর্নর ছিল, তাদের আসলে আমি ইনডাইরেক্টলি নাম বলতে চাই না, আপনারা সবাই জানেন তারা কি রকম কাজ করছে, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য কি কাজ করছে এবং দেশের কতটুকু অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। বাংলাদেশের প্রায় 80% গার্মেন্টস শিল্প, আসলে আমরা যারা ব্যবসায়ী তারা জানি আমরা কতটুকু সাফল্য হয়েছি। 80% গার্মেন্টস শিল্প বন্ধ হয়ে গেছে, শুধুমাত্র কয়েক যারা আমেরিকার সুবিধাভোগী ছিলেন তারা একমাত্র ইন্ডাস্ট্রিগুলো চালিয়ে রাখছে। অনেক বড় বড় যারা এশিয়া মহাদেশের নাম করা ইন্ডাস্ট্রি ছিল, সেই ইন্ডাস্ট্রিয়াল পার্সনগুলা জেল খাটছে, তাদের ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। হলমার্কের মতো ইন্ডাস্ট্রিদেরকে ইন্ডাস্ট্রিকে তারা অতিরিক্ত অর্থ প্রদান করেছে। এরকম অনেক কাহিনী হয়েছে, কিন্তু মূলত কি হয়েছে, গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার জন্য যে বয়স ছিল তাদের, তো সেক্ষেত্রে তারা সাকসেস হয়েছে। তাহলে কি হলো ঘটনা, যেখানে বাংলাদেশের 80% রেমিটেন্স, আপনারা জানেন হয়তো বা অনেকেই জানেনও না, 80% রেমিটেন্স আসে হচ্ছিল পোশাক শিল্প থেকে। যদি 80% রেমিটেন্স পোশাক শিল্প থেকে আসে আর 20% রেমিটেন্স আসে প্রবাসীদের কাছ থেকে, তাহলে কি 100% রেমিটেন্স আসে এই দুইটা সেক্টর থেকে। তাহলে 80%
রেমিটেন্স যেখান থেকে আসে সেই রেমিটেন্সগুলো কি করলো, একটি চক্র বাংলাদেশ ব্যাংক মিলিত হয়ে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো 80% ইন্ডাস্ট্রিগুলো কি করলো, বন্ধ করে দেওয়া হলো, যেখানে সরাসরি জড়িত ছিল বাংলাদেশের ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সাথে জড়িত ছিল সালমান এফ রহমান, যাকে আমরা দরবেশ বাবা বলে জানি। ব্যাংকিং খাতে আরো জড়িত এসকে সুর, নজরুল ইসলাম মজুমদার, এরকম অনেকেই, পিকে হালদার, এস আলম, সবার নাম আপনারা জানেন। তারা কি করছে, এদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে পাচার করেছে ইন্ডিয়াতে, ইউরোপে, আমেরিকাতে। দেশের অর্থনীতি কি হয়েছে, একদম ভঙ্গুর হয়ে গেছে। আমার দেখা মতে শত শত ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিগুলো এশিয়া মহাদেশের মধ্যে একটা বিশাল সুনাম অর্জন করেছিলেন, এবং এশিয়া মহাদেশের মধ্যে বড় বড় ফ্যাক্টরি যেখানে চায়না, জাপান, অনেক দেশে নেই, যে ইন্ডাস্ট্রিগুলো বাংলাদেশে এখনও আছে, সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে, এটা অনেক কারণ আছে, যে কারণগুলো আমি আসলে বলতে চাই না, যেখানে হয়তো আমার জীবনের একটা হুমকি। তারপরে আমি কিছু বলে চাই, যেমন পাশের দেশগুলাকে ডেভেলপ করার জন্য আমরা যাতে পোশাক শিল্পে আমরা যে 2 নম্বরে আছি, চায়না হচ্ছিল এক নম্বরে, আমরা 2, ভিয়েতনাম 3, ইন্ডিয়া হচ্ছে 4। আমাদের পজিশন যদি 4 বা 5 হয়ে যায়, তাহলে আপনারা বুঝতেই পারছেন সামনে কি আসবে। এটাই ছিল মূল চিন্তাধারা, বাংলাদেশকে পোশাক শিল্পে একটা ধ্বংস করে দেওয়ার একটা প্রয়াস। যাই হোক, হয়তো বা আল্লাহর অশেষ রহমত ছিল বাংলাদেশের উপরে, যে কারণে কি হয়েছে, এই সরকারের পতন, ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে জুলাই অভ্যর্থনার মাধ্যমে, এবং দেশের একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে। এখন একটি স্বস্তির একটি বিষয়, এখন দেখার বিষয় হচ্ছিল যে দেশের যে বন্ধ হওয়া ইন্ডাস্ট্রিগুলো কতটুকু কাজে লাগে। এখন মেয়েটার হচ্ছিল যারা গভর্নর, তারা কি ইন্ডাস্ট্রিগুলো চালু করবে কি করবে না, বিষয় এখানে গভর্নরদের কিন্তু বিশাল ভূমিকা থাকে ইন্ডাস্ট্রি চালুর ক্ষেত্রে, যেহেতু বেশিরভাগ ঋণই ইন্ডাস্ট্রিতে প্রদান করা হয়। এখন যারা বন্ধ হওয়া ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে গেছে, মনে করেন একজন লোক, যেমন আমি এক কোম্পানির সাথে জড়িত আছি, তাদের লোন আছে 2000 কোটি টাকা, কিন্তু তারা 400 কোটি টাকা এনজয় করেছে, বাকি টাকা ওই সরকার তাদের ইন্ডাস্ট্রি বন্ধ করে দেওয়া দিয়েছে। কারণ হচ্ছিল তারা বিএনপির সাথে একটু জড়িত ছিল, কোনো রাজনীতি করে না, তারপরে একটু জড়িত থাকার কারণে তাদের ইন্ডাস্ট্রি কী করছে, বন্ধ করে দেওয়া হয়েছে। এখন এই যে গত আমলে যে গভর্নরগুলো ছিল, তাদের কি ছিল, পলিসি ছিল, নতুন নতুন কি পলিসি তারা তৈরি করছে। আচ্ছা, এই পলিসিগুলোতে কি ছিল, পলিসিগুলোতে ছিল 2%, 5% টাকা জমা দিয়ে রেগুলার করা। আচ্ছা, আপনাদেরকে আমি বলি, একজন ব্যক্তি ইন্ডাস্ট্রিতে লোজার হয়ে গেছে, ক্লাসিফাইড হয়ে গেছে, তার কোনো অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর হয়ে গেছে, তাই ইন্ডাস্ট্রি 10 বছর ধরে বন্ধ, 15 থেকে 10 বছর ধরে বন্ধ, বা 17 বছর ধরে অনেকের বন্ধ আছে, কিন্তু তার ইন্ডাস্ট্রি এখনও আছে, মানে সচল রাখেনি, কাজ মোটামুটি সাব কন্ট্রাক্ট করছে। এখন তাকে সে যদি 2000 কোটি টাকা লোন নিয়ে থাকে, তার ইন্ডাস্ট্রি যদি বন্ধ করে থাকে, আসে 2% তার কথা আসে 200 কোটি টাকা, 400 কোটি টাকা। আচ্ছা, একজন ব্যক্তি যদি 400 কোটি টাকা থাকে, তাহলে সে ইন্ডাস্ট্রি কি বন্ধ হতো? এখন যদি এই পলিসিগুলো মেক করে, এই পলিসিগুলো যদি ইন্ডাস্ট্রিয়াল মানুষের উপরে যদি চাপাই দেওয়া হয়, আচ্ছা, তার কি সম্ভব এই 2% বা 4% টাকা জমা দিয়ে রেগুলার হওয়া? সম্ভব না। তাহলে এই পলিসির মূল্য কোথায়? কেন এই পলিসিগুলো করা হয়েছে? তারা আসলে দেশের অর্থনৈতিক, মানে ইন্ডাস্ট্রির যে বিষয়গুলো নিয়ে তারা লেখাপড়া করে নাই। থিওরিক্যাল জ্ঞান নিয়ে আসলে একটা দেশ চালানো সম্ভব না। এটা বলে অনেক শিক্ষাগত যোগ্যতা, অনেক পড়ছে, সারা জীবন করে পড়েই গেছে, কিন্তু সে সংসারে ব্যর্থ অনেক লোক আছে। প্র্যাকটিক্যাল বিষয়গুলো কিন্তু আলাদা। একটা কথা বলি, মাইজার মানুষ যারা, মানে একদম মাইজার মাইন্ডের মানুষ, যারা একদম কৃপণ মানুষ, তারা কখনো বড় কাজ করতে পারে না, তাদের দ্বারা বড় কাজ সম্ভব না। যাই হোক, বিষয়বস্তু হচ্ছিল এখানে যে তাহলে
এই যে নতুন নতুন পলিসি করছে, সুবিধা দিয়ে করছে, প্রণোদনা দিয়েছে, নতুন পলিসির মাধ্যমে যে সুবিধা দেওয়া হয়েছে, 2% জমা দাও, সুদ কিছু মকুব করেছে, সবই করলো, কিন্তু আসলে ডাউন পেমেন্ট যে 2% দিয়ে সিআরবি কমপ্লিট করা, এগুলোকে সম্ভব না। এটা কি আসলে অ্যাকচুয়ালি যারা ঢাকা ভার্সিটিতে এখনো অধ্যয়ন আছেন, যারা ইন্ডাস্ট্রিয়াল ফ্যামিলির লোক না, তারা কি এসব বুঝে? তাদের বোঝার কি জ্ঞান আছে? তারা শুধু জানে আন্দোলন করছে কি, তার শিক্ষাগত যোগ্যতা নাই ওরকম, তার ব্যাকগ্রাউন্ড ভালো না, সে বাংলাদেশ ব্যাংকে চাকরি করেনি, সে ফাইন্যান্সের বড় ডিগ্রি নাই, তাকে কেন এখান দিল আমরা আন্দোলন করব? আসলে এটা তা না। বাস্তবতা বুঝতে হবে, বাস্তবতাকে কাজে লাগাতে হবে। তাহলে তাকে গভর্নর হিসেবে কে নিয়োগ দিল? এখন আমি মনে করি তাকে যারা নিয়োগ দিয়েছে তারা অবশ্যই বুঝে শুনে নিয়োগ দিয়েছে, যারা ইন্ডাস্ট্রিয়াল সম্বন্ধে ভালো জ্ঞান রাখে, ইন্ডাস্ট্রি সম্বন্ধে যারা জ্ঞান, ইন্ডাস্ট্রির সাথে যারা জড়িত, তারা মনে করছে এই ইন্ডাস্ট্রির যে দুঃখ একমাত্র ইন্ডাস্ট্রিয়াল ব্যক্তিই বুঝতে পারবে। সেই কারণে 80% রেমিটেন্স যেখান থেকে আসে সেই সেক্টর থেকে একজনকে বেছে নিয়েছে, যাতে করে এই ইন্ডাস্ট্রিকে বাঁচানো চায়। আসলে এই ইন্ডাস্ট্রিকে বাঁচালে কি আপনার আমার লস আছে? এদেশের লস হবে? অবশ্যই না। কিন্তু এই ইন্ডাস্ট্রি না বাঁচালে কি হবে? এদেশের অর্থনীতি ভঙ্গুর হয়ে যাবে, ভঙ্গুর হয়ে যাবে রিজার্ভ, দেশের যে ইন্ডাস্ট্রি খাতগুলো যদি বন্ধ হয়ে যায়, কোটি কোটি মানুষ কী হবে? বেকার হয়ে যাবে। গার্মেন্টস সেক্টরে কত লোক কাজ করে, আমাদের ফ্যাক্টরিতে যারা, আমাদের যে ফ্যাক্টরির সাথে আমি জড়িত, সেই ফ্যাক্টরিতে 15,000 লোক শ্রমিক কাজ করে, এখন তারা একজনও নাই, বেকার, শুধু সিকিউরিটি ছাড়া। তাহলে কি কর্মসংস্থান বন্ধ হয়ে গেলে কি হবে? এই চুরি ডাকাতি রাহাজানি অনেক কিছুই হয়ে যাবে। এখন আপনারা বুঝেন কী করা উচিত। সেই প্রেক্ষাপটে আমি মনে করি এই গভর্নর যাকে নিয়োগ দেওয়া হয়েছে এটা সঠিক সিদ্ধান্ত হয়েছে। হ্যাঁ, দেখার বিষয় তার পলিসি কতটুকু পজিটিভ হয়। যদি পলিসিগুলো পজিটিভ হয় তাহলে অর্থনৈতিক চাকা আবার সচল হয়ে যাবে। তা না হলে দেশের যে পরিস্থিতি, ভিতরে যে অবস্থান, সেটা আসলে যারা অর্থনৈতিক বিষয় নিয়ে কাজ করে তারা একমাত্র জানে। আপনি এমপি হলে যেন সব জানবেন তা না, আপনি ঢাকা ইউনিভার্সিটির অধ্যয়ন করলেই সব জানবেন না, আপনি রাজনৈতিক বিশ্লেষক হলেও সব জানবেন না। এই যে জানাটা জানবে কি? যারা ব্যবসায়ী যারা আছে তারা একমাত্র জানবে আসলে কতটুকু সমস্যা এই দেশে আছে, কি অবস্থায় আছে, কি পরিস্থিতিতে আমরা আছি। আমি স্বাগতম জানাই এই গভর্নরকে। আমি চাই তার মাধ্যমে নতুন পলিসি ইমপ্লিমেন্ট হোক এবং দেশের অর্থনৈতিক চাকা সচল হোক। ইন্ডাস্ট্রি যে বন্ধ ইন্ডাস্ট্রিগুলো, সেই ইন্ডাস্ট্রিগুলো চালু হোক উইদাউট শর্তে, কোনো শর্তে নাই। যে শর্তগুলো আগের গভর্নরগুলো দিয়েছিল, নতুন নতুন পলিসিগুলো ছিল, এই পলিসিগুলোকে সুন্দরভাবে নতুন করে সাজানো হোক এবং ইন্ডাস্ট্রিগুলো চালু করুক। যে শ্রমিকগুলো আছে যারা এখন বেকার হয়ে গেছে, সেই শ্রমিকগুলো যাতে তাদের কর্মস্থলে যেতে পারে, এটাই আমার মূল কাম্য। আর যারা চিন্তা করছেন এই গভর্নর ঠিক না, না, একটু দেখেন না ভাই, আসলে গভর্নর তো থাকবেই, গভর্নরের অনেক উপদেষ্টা থাকবে। একাই তো গভর্নর আসলে দেশ বাংলাদেশ ব্যাংক চালায় না, অনেক ডেপুটি গভর্নর আছে, তার সাপোর্ট করার মতো অনেক আছে, তারা চালাবে। সো দ্যাট আমি মনে করি আপনারা একটু দেখেন, ধৈর্য ধরেন, আমি মনে হয় ভালো কিছু হবে। সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আমি আবার আসবো অর্থনৈতিক বিষয় নিয়ে আপনাদের কাছে। আমি চাই
আমি কিছু অর্থনৈতিক বিষয় নিয়ে যে কথাগুলো বলবো সেগুলো আপনারা শুনবেন। অবশ্যই দেশকে ভালোবাসুন, সবার আগে বাংলাদেশ। এই জন্য দেশকে আগে ভালোবাসেন, দেশের কথা ভাবেন, দেশের আপামর জনসাধারণের কথা ভাবেন। কাকে কোথায় নিয়োগ দেওয়া হলো এগুলার কথা না ভেবে দেশ যাতে এগিয়ে যায় সুন্দর সুশৃঙ্খলভাবে, অর্থনৈতিক স্বাবলম্বী হয়, আমরা এটাই চাই। না হলে চেঞ্জ করা হবে, অসুবিধা কি, চেঞ্জ করার কিছু নাই। সবাইকে আবারও ধন্যবাদ জানাই। আমার যে কথাগুলো বলেছি সেখানে যদি ভুল ত্রুটি হয়ে যায় থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাইকে আবারও প্রীতি শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।